যে নীল রং আমার অতি প্রিয়, সেই রং আজ থেকে আমার জন্য নিষিদ্ধ হোক রুদ্র ভাই, একেবারেই নিষিদ্ধ হোক। ছাদের এক কোণে দাঁড়িয়ে বাতাসে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ফোনে কথা বলছিল রুদ্র। ঠিক তখনই রুদ্র পেছন থেকে শুনতে পেল কথাগুলো। চমকে উঠল রুদ্র। দ্রুত হাতে রাখা সিগারেট ফেলে দিয়ে পেছন ফিরে ঘুরে তাকালো। রুদ্রর থেকে হাত দুয়েক দূরে দাঁড়িয়ে আছে একটা তরুণী। শ্যামলা তার গায়ের বরণ, মাথা ভর্তি এলোমেলো লম্বা ঘন রেশমি চুল। মেয়েটিকে চেনে রুদ্র, সম্পর্কে রুদ্রের চাচাতো বোন হয়, নাম হৃদিতা। বাড়ির সকলেই তাকে রিধি বলে। রাতের দ্বিপ্রহরে ছাদের কার্নিশে দাঁড়িয়ে রিধিকে দেখে একটু অবাক হলো রুদ্র। তাই কপাল কুঁচকে রুদ্র জিজ্ঞাসা করল। এত রাতে তুই ছাদে এসেছিস কেন রিদি? মেয়েটা আরও এক কদম এগিয়ে এলো রুদ্রর দিকে, চোখে চোখ রেখে বলল। আপনি যা করার জন্য এত রাতে ছাদে এসেছেন, আমিও তাই করতে এসেছি। মানে? আমিও আজ সিগারেট খাবো রুদ্র ভাই। সিগারেটের শুভ্র ধোঁয়া বাতাসে উড়িয়ে দিয়ে আমিও আমার দুঃখ ভুলবো। আপনি বরং আমার একটা সিগারেট দিন। রিধির কথায় রুদ্রর চোয়ালখানা আপনা আপনি ঝুলে গেল। রুদ্রর অবাকের সপ্তমতম দশায় অবস্থান করছে এখনও। তবে নিজেকে সামলিয়ে রুদ্র বলল। তোর আবার কিসের দুঃখ আছে রে, যে যার জন্য তোকে এই রাত দুপুরে সিগারেট খেতে ছাদে আসতে হয়? আপাতত দুঃখের কারণটা আপনাকে বলতে পারছি না রুদ্র ভাই। দুঃখের কারণটা অতি গোপনীয়, কাউকে বলা যাবে না। ভাবলেশহীনভাবে কথাগুলো বলল রিধি। রিধির কথায় রুদ্রের মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল ক্ষণিকের মাঝেই। গম্ভীর গলায় রুদ্র বলল। রাতের বেলা কি থাপ্পড় খাওয়ার শখ হয়েছে তোর? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। হাউ ফানি! এতে এত অবাক হবার কি আছে রুদ্র ভাই? আপনার হাতের থাপ্পড় তো আমি যখন তখন ফ্রিতেই পাই। মানুষ উপহার পায় চকলেট আইসক্রিম, আর আমি আমি উপহার পাই আপনার হাতের থাপ্পড়। রিধির কথায় রুদ্রর চোখ গোল হবার জোগাড়। রুদ্র তেড়ে এসে হৃদের চোয়াল চেপে রাগত গলায় বলল। এই, কিছু খেয়েছিস তুই? হুম, খেয়েছি তো। এই যে, আপনাকে পুরোপুরি খেয়ে নিয়েছি। এ কারণেই তো নেশা হয়ে গেছে আমার। আপনি ময় নেশা হয়েছে আমার রুদ্র ভাই। রুদ্র আচমকাই ছেড়ে দিল রিধিকে, পিছিয়ে এলো খানিকটা, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল। অনেক রাত হয়েছে রিদি, চলে যা। যাবার জন্য তো আসেনি রুদ্র ভাই। আমায় সিগারেট দিন, খেয়ে চলে যাব। রিধি ছোট থেকেই একরোখা স্বভাবের, মাথায় যে ভূত চাপে তা না করে থামে না। রুদ্র দেখল এভাবে বললে রিধি শুনবে না, তাই অন্য পথ অবলম্বন করলো। ঠিক আছে, আমি কাকুকে গিয়ে বলি যে তার মেয়ের এই রাত দুপুরে সিগারেট খাওয়ার নেশা জেগেছে। ভয় দেখাচ্ছেন? মোটেও না। তুই ভালো করেই জানিস হৃদি, এই রুদ্র শাহরিয়ার কখনোই ফাঁকা আওয়াজ ছাড়ে না। তাই বলছি ভালোই ভালোই চলে যা, নয়তো। নয়তো বাবাকে বলে দিবেন, তাই তো? আমিও বলে দিব জেঠুকে। রুদ্র ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। বুঝলো ও এত তাড়াতাড়ি রিধির কবল থেকে মুক্ত হতে পারবে না আজ, তাই কপাল কুঁচকে বলল। কি বলবি শুনি? বলবো আপনি রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করে বেড়ান। সিরিয়াসলি? তোর মনে হয় বাবা তোর কথা বিশ্বাস করবে? শুধু বাবা কেন, বাড়ির কেউই তোর কথা বিশ্বাস করবে না, কারণ ওরা রুদ্র শাহরিয়ারের ব্যক্তিত্ব সম্পর্কে জানে। রুদ্রর কথা শেষ না হতেই ওর হাতে রাখা ফোনটা তারস্বরে বেজে উঠল। রুদ্রের ফোনের স্ক্রিনে ভেসে উঠল নীল শাড়ি পরিহিত একটা মেয়ের ছবি। এই মেয়েটিকে রিধি আজ দেখেছে সন্ধ্যার আলো আধারিতে রুদ্রর হাত ধরে হাঁটতে। রিধি ওর চোখ বন্ধ করে গম্ভীর গলায় বলল। রুদ্র ভাই, এই মুহূর্তে আপনি চলে যান ছাদ থেকে। আমি এখন এখানে দুঃখ বিলাস করব। আমি চাই না আমার দুঃখ বিলাসের সময় কেউ আমায় দেখুক। রিধির কথার বিপরীতে আর কোনো কথা আসলো না দেখে রিধি চুপ করল। দেখল সুবিশাল ছাদের একাই দাঁড়িয়ে আছে ও, রুদ্রের ছায়াটুকু নেই সেখানে। রিধি দীর্ঘশ্বাস ফেলল, ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অন্ধকারে দূর সীমান্তে তাকালো। ঘোলা হাওয়া এসে দোল খেলে যাচ্ছে রিধির গা জুড়ে। রিধি ভেজা ভেজা কণ্ঠে বলে উঠল। ওকে ভালোবাসলে কেন এত দুঃখ পেতে হয় রুদ্র ভাই? আপনি আমার জীবনের সন্ধ্যার মেঘ হয়ে রয়ে গেলেন রুদ্র ভাই। যাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না, যার মিশমিশে কালো রঙে নিজেকে রাঙানো যাবে, কিন্তু নিজের রঙিন রঙে তার ক্যানভাস রাঙানো যাবে না। অন্ধকারের বুক চিরে অস্ফুটভাবে শোনা গেল কথাগুলো। তারপর আবারও একরাশ নিস্তব্ধতা। একসময় চুপ হয়ে গেল
রিধির অস্পষ্ট কথাগুলো। পরের দিন সকালে, সময় সকাল 7:20 কলেজ ড্রেস পরে ডাইনিংয়ে এসে দাঁড়ালো রিধি। বাড়ির বেশিরভাগ সদস্য এখনও ঘুমে আচ্ছন্ন হয়ে বিছানায় গড়াগড়ি খেতে ব্যস্ত। রিধি তড়িঘড়ি করে টেবিল থেকে একটা আপেল নিয়ে দ্রুত জুতা হাতে বাহিরে বেরিয়ে এলো। এত সকালে বাড়ির কাউকে বিরক্ত করতে চায়নি রিধি। রিধি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ওদের কলেজে ক্লাস শুরু হয় 9টায়, কিন্তু রিধি ইচ্ছে করেই আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। কলেজের বাহানাতেও রিধি আর রুদ্রকে বিরক্ত করতে চায় না। এ কারণেই এত তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সে। বাড়ি থেকে বেরিয়ে পিচঢালা রাস্তায় হাঁটতে শুরু করলো রিধি। সবে দিনের শুরু হয়েছে। রাস্তায় আনাগোনা শুরু করেছে যান্ত্রিক গাড়িগুলো। রাস্তার পাশে টিনের চাল তোলা টং দোকানগুলোর বেশ কয়েকটা তখনও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সুনসান পিচঢালা রাস্তা। রিধি কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। গন্তব্য মিহিদের বাড়ি। রিধিদের বাড়ি থেকে মিহিদের বাড়ি মিনিট 15 পায়ে হাঁটা পথ। প্রতিদিন মিহির সাথে যাওয়া হয়ে ওঠে না, কারণ রিধির বাবা আশরাফ সাহেব মেয়েকে কখনো একা ছাড়েন না। রিধির সাথে তিনি বেশিরভাগ সময় রুদ্রকেই পাঠান। মেয়ের ব্যাপারে রুদ্রকে ছাড়া আর কাউকে তেমন একটা ভরসা করতে পারেন না তিনি। রিধি মিহিকে নিয়ে কলেজে এলো ঠিক 8:30। রিধির মনটা গত রাত থেকে খারাপ ছিল। তার উপর কলেজে এসে এক বড় ভাইয়ের ধমক খেয়ে রিধির মন খারাপের পাল্লা আরও দ্বিগুণ। সিনিয়র ভাইটির নাম নিশান। এইচএসসিতে পরপর 2বার ডাব্বা মেরে এখনও কলেজের গণ্ডি পেরোতে পারেননি তিনি। ছেলেটার পড়াশোনা নিয়ে কোনো মাথা ব্যথা নেই রিধির। রিধির মাথা ব্যথা ছেলের স্যাঁচরামো নিয়ে। এই দিন 15 আগে ছেলেটা একদিন হুট করে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলল রিধিকে। রিধি অবশ্য নম্রভাবে সে প্রস্তাব নাকচ করে দিয়েছিল বটে, কিন্তু ছেলেটা ওর পাগলামি থামায়নি, বরং এই 15 দিন অনেকভাবেই বিরক্ত করে গেছে রিধিকে। রিধি মুখ বন্ধ করে মেনে নিয়েছিল ছেলেটির সকল অত্যাচার। মুখ ফুটে বাড়ির কাউকে কিচ্ছুই বলেনিও, কারণ রিধি চায় না কলেজের কারোর সাথে ওকে নিয়ে কোনো ঝামেলা হোক। রিধি ভালো করেই জানে এই ঘটনা ওর বাড়ির কারো কানে গেলে কি অশান্তির সৃষ্টি হবে, কিন্তু আজ নিশান নামের সিনিয়র ছেলেটি তার সকল ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। জনমানব ভরা মাঠের মধ্যে হাত টেনে ধরেছে রিধির। শুধু তাই নয়, রিধি তার কাজের প্রতিবাদ করতে গেল ভরা মাঠের সকলের সামনে বিশ্রী গালিগালাজ করেছে ওকে। বিশ্রী গালিগুলোর কথা মনে হতেই রিধির চোখ পানিতে ভিজে উঠল। ঠিক তখনই রিধি ওর পেছন থেকে শুনতে পেল এক ভরাট কণ্ঠস্বর। কেঁপে উঠল রিধি। পেছনে ঘোরার সাহসটুকুও পেল না ও। কিরে, এখনই নিজেকে বড় পণ্ডিত ভাবতে শিখেছিস নাকি? ভরাট কণ্ঠস্বরের মালিককে চেনে রিধি। এই কণ্ঠের অধিকারীর উপরেই তো বারংবার প্রেমে পড়েও। এ যে আর কেউ নয়, স্বয়ং ওর রুদ্র ভাই। কিরে, কথা বলছিস না কেন? আর ওভাবে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো জানি রিধি কাউকেই ভয় পায় না, তবে আজ এমন ভয় পাচ্ছে কেন? হ্যাঁ, একান্তই ওর রুদ্র ভাই। রিধি দেখলো আর এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে রক্ষা পাবে না ও, তাই পিছন ফিরে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, রুদ্র ভাই, তুমি? হ্যাঁ, আমি। অন্য কাউকে আশা করেছিলি নাকি? করতেও পারিস, বড় হয়ে গেছিস তো এখন। রুদ্র ভাই, খবরদার রিদি, আমার সামনে এমন ফ্যাঁস করে কাঁদবি না, বলে দিলাম। কাঁদলে কিন্তু আমার হাতে চড় খাবি। এখন চল আমার সাথে। হুমকে কথাগুলো বলল রুদ্র। রাগে পুরো শরীর কাঁপছে ওর। ওদের পরিবারের কোনো মেয়েকে এর আগে এতটা হেনস্থা হতে হয়নি যতটা আজ রিধিকে হতে হয়েছে। এইটা ভেবেই রুদ্রের মেজাজটা খিচে আসছে বারবার। কোথায় যাব রুদ্র ভাই? অবাক হয়ে প্রশ্ন করল রিধি, কিন্তু রুদ্রের কঠোর দৃষ্টি দেখে চুপ করে রুদ্রের পিছু পিছু হাঁটতে লাগলো ও। কলেজ মাঠের গোল চত্বরে বেশ কয়েকজন ছেলের সাথে আড্ডা দিচ্ছিল নিশান। ক্লাসের কোনো প্যারা নেই ওর। পড়াশোনা ছেড়েছে আরও বছরখানেক আগেই, তাই ওসব পড়ালেখার ঝামেলা থেকে মুক্ত। মেজাজটা বড্ড ফুরফুরে লাগছে নিশানের। আসলে এতদিনের থিতিয়ে রাখা রাগটা আজ শেষমেশ উগরে দিতে পেরেছে বলেই হয়তো এতটা হালকা লাগছে ওর। এর আগে কখনোই কোনো মেয়ের পেছনে এতটা সময় লাগেনি ওর। সেখানে এই রিধি কিনা ওকে 15 দিন হলো ওর পিছু পিছু ঘোরাচ্ছিল।
তাই সব অপমানের শোধ আজ মিটিয়েছে নিশান। যদিও রিধিকে বেশ মনে ধরেছিল ওর, ভেবেছিল কয়েকদিন ওকে নিয়ে একটু মজা করবে, কিন্তু তার হলো না। তবে আজকে যে শিক্ষাটা ও রিধিকে দিয়েছে, এইটা তো কেবল ট্রেলার, আসল খেলা তো আছেই, যা পরে শুরু করবে নিশান। কথাগুলো মনে মনে ভেবে মুচকি হেসে মনের সুখে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট জ্বালিয়ে মুখে দিতে নেওয়ার আগেই আচমকে এক বলিষ্ঠ হাত এসে চেপে ধরল ওর গলায়। আঁতকে উঠল নিশান, চোখ খুলে তাকালো আক্রমণকারীর দিকে। উজ্জ্বল গৌর বর্ণের এ ছেলেটিকে চিনতে পারল না নিশান, তবে ওদের থেকে হাত দুয়েক দূরে দাঁড়িয়ে থাকা রিধিকে দেখে বিষয়টা আবার বোধগম্য হলো। রিধির দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই এবার এক বলিষ্ঠ ঘুষি এসে পড়ল নিশানের মুখ বরাবর। নিশান পিছিয়ে গেল 2 পা, নিজেকে সামলিয়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় বিশ্রী হেসে বলে উঠল, নিজে না পেরে তোমার নগরকে নিয়ে এসেছো হুদি? ব্যাপার না, এসব আমার গায়ে সয়ে গেছে। তুমি বরং অন্য কিছু ট্রাই করো, কেমন? এখন বুঝলাম এতদিন আমাকে কেন পাত্তা দাওনি তুমি। তোমার যে একখান আছে, এটা আগে বললেই তো পারতা। আমি না হয় একটু ওনার সাথে তোমাকে শেয়ার করে নিতাম। নিশানের অশ্লীল কথাগুলো শুনে ভয়ে ঘৃণায় কুঁকড়ে গেল রিধি। মনে হলো যেন হাজারো নর্দমার কীট ওর পুরো শরীর জুড়ে কিলবিল করছে। নিজেকে এতটাই ছোট মনে হলো ওর যে এই মুহূর্তে যদি মাটি ফুঁড়ে মাটির অতলে তলিয়ে যেতে পারত, তাহলে বোধহয় নিজের কিছুটা হলেও স্বস্তি মিলত ওর। রিধির হঠাৎ করে পুরো শরীরটা হালকা লাগলো, চারপাশের পরিবেশটা কেমন যেন ঘুরে গিয়ে তালগোল পাকিয়ে গেল ওর মাথায়। নিজেকে আর সামলাতে না পেরে ঢলে পড়ে গেল মাটিতে। মনে হলো কেউ ওকে আঁকড়ে ধরে রেখেছে। চোখের সামনে রিধি দেখতে পেল দুজন ব্যক্তির লড়াইয়ের অস্পষ্ট দৃষ্টিপট। হঠাৎ চোখের উপর নেমে এলো কালো রঙের চাদর, অন্ধকার হয়ে গেল সবটা। তারপর আর কিছুই মনে নেই রিধির। রিধির জ্ঞান ফিরল ঘন্টা 3 পর। জ্ঞান ফিরতেই রিধি নিজেকে আবিষ্কার করলো চার দেয়ালের মাঝের মুখ মহলে তুলতুলে নরম বিছানায়। চোখ খুলে আশেপাশে তাকালো ও। এইবার চিনতে পারল ঘরটা, এইটা রিধির নিজের ঘর। শিওরের কাছে দেখা মিলল আপনজনদের। সবাই উৎকণ্ঠা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে ওর মাথার কাছটায়। সবার চোখের কোণায় পানি, মুখ চুপসে গেছে অজানা কোনো ভয়ে। রিধি এবার নড়ে চড়ে উঠে বসার চেষ্টা করলো। রিধিকে সাহায্য করলো ওর জেঠিমা, যাকে রিধি বড়মা বলে ডাকে। বাড়িতে এই একজনই আছে যে রিধিকে সব থেকে বেশি ভালোবাসে। না না, একটু ভুল বলল রিধি। বাড়ির সবাই যে ওকে ভালোবাসে না এইটা ভুল। বাড়ির সবাই ওকে ভালোবাসে, শুধু একজন ছাড়া। রিধির বুঝ হবার পর থেকে কখনো কোনো দিন সে মানুষটিকেও ভালোবাসতে দেখেনি। কারণে অকারণে শতবার ওকে অবহেলা করে এসেছে সে। অথচ নিয়তির কি নির্মম পরিহাস! রিধি সেই ব্যক্তিকে কিনা মনে প্রাণে ভালোবেসে ফেলল। হয়তো তার সেই অবহেলাগুলোই রিধিকে ভালোবাসতে বাধ্য করছে। কি রে, কি ভাবছিস এত? শরীর খারাপ লাগছে নাকি? বড়মার কথায় রিধির ভাবনার তার ছিঁড়ে যায়। সম্ভিত ফিরে রিধির, থতমত খেয়ে বলে, না না, আমি ভালো আছি, তোমরা এত চিন্তা করো না তো। চিন্তা না করে কি আর থাকা যায় বল? যে খেয়াল দেখালি তুই, বাপরে বাপ! শেষমেশে কি না থানায় যেতে হলো আমাদের। আশাপুর কথা শুনে চমকে উঠল রিধি। আশা রিধির মেজো চাচার মেয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স 2য় বর্ষে পড়ে। আশা আর রিধি দুজনের মধ্যে বিস্তর তফাৎ। কোনো এক অজ্ঞাত কারণে আশা রিধিকে মোটেও সহ্য করতে পারে না। এর কারণটা অবশ্য রিধির অজানা। কি হয়েছে আশাপু? থানায় যেতে হয়েছে মানে? এখন আর শুনে কি করবি? যা ঘটানোর তা তো ঘটিয়ে ফেলেছিস। আহা, তোর জন্য বেচারা রুদ্র ভাইকে কিনা থানায় যেতে হলো। মুখ বেঁকিয়ে রিধির কথার উত্তর দিল আশা। আহ, কখন কোথায় কি বলতে হয় তা তুমি জানো না আশা? সবকিছু কি তোমাকে বুঝিয়ে বলতে হবে নাকি? দেখছো মেয়েটা আমার অসুস্থ, এখন তোমাকে এসব কথা বলতে হবে? একটু পরে বলতে পারলে না? আশাকে এবার ধমকে উঠলেন আয়রা বেগম। তারপর রিধির দিকে তাকিয়ে রিধির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ও কিছু হয়নি রিধি। তোদের কলেজের মাঠে মারামারি করার জন্য তোর রুদ্র ভাইকে থানায় নিয়ে গেছে একটু জিজ্ঞাসাবাদের জন্য। তেমন গুরুতর কিছু হয়নি।
চিন্তা করিস না, তোর জেঠা আর তোর বাবা গেছে থানাতে, রুদ্রর কিছুই হবে না। রুদ্রর থানায় কথাটা যেন রিধির বিশ্বাসই হচ্ছে না। রুদ্র বিপদের কথা শুনে রিধির বুকের বাপাসটায় আচমকা ব্যথা শুরু হলো। নিদারুণ সেই তীব্র ব্যথা। রিধি ওর বড় মার বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না ভেজা গলায় বলল, আমার জন্য আজ রুদ্র ভাইকে থানায় যেতে হলো, তাই না বড় মা? আমার জন্য এই বাড়ির বদনাম হলো। বাবা, জেঠু, রুদ্র ভাই, ওরা সবাই বুঝে আমার উপর রেগে আছে। রিধির বাচ্চামো কথায় হেসে উঠলেন আয়রা বেগম। রিধিকে আরও খানিকটা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলল, মেজো ছোট, শোন মেয়ের কথা। ওরা তোর উপর রেগে থাকবে কেন শুনি? রেগে আছে অন্য কারণে। ছেলেটা যে বেশ কয়েকদিন ধরে তোকে বিরক্ত করছে, সে কথা তুই বা এতদিন জানাসনি কেন বলতো? আগে জানালে আজ এমন বাজে কাজ করার সাহস পেত না ছেলেটা। আজকেও তো জানাতি না, যদি না সে সময় মিহি বুদ্ধি করে আমাদের খবরটা না দিত। একবার ভেবে দেখ, ছেলেটা আজ তোর হাত ধরেছিল, এরপর আরো খারাপ কোনো কাজ করে বসতো, তখন কি করতাম আমরা? আম সরি বড় মা। আমি ভেবেছিলাম আর মাত্র 1 বছর থাকবো কলেজে, তাই আর কোনো ঝামেলা না করি। তাছাড়া রুদ্র ভাইকেও আর বিরক্ত করতে চাইছিলাম না এইসব ছোটোখাটো বিষয় নিয়ে। তাই তো নিজে নিজে সবটা সামাল দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি ভাবতেই পারিনি ছেলেটা এতটা নিচে নেমে যাবে। ভেবেছিলাম কয়েকদিন পাত্তা না দিলে আপনা আপনি পিছু ছেড়ে দিবে। একটু ধীরে স্বরে কথাগুলো বলল রিধি। কথাগুলো বলতে বলতে মনোয়ারা বেগম চোখের পানি মুছলেন। রিধিকে যে তিনি কতটা ভালোবাসেন তা কেবল তিনি নিজেই জানেন। কথাগুলো বললেন রিধির মেজ কাকি রূপালী। হ্যাঁ রে মেঝো, আমি তো ভুলেই গিয়েছিলাম রান্নার কথা। চল চল, রান্নাঘরে চল। ওরা এলো বলে। ছোট, তুইও চল আমাদের সাথে। এখানে এত জট পাকিয়ে লাভ নেই, বুঝলি? মেয়েটা একটু বিশ্রাম নেই। কম ধকল তো গেল না ওর উপর দিয়ে। কথাগুলো বলেই মনোয়ারা বেগম ঘরের সবাইকে নিয়ে বাইরে চলে গেলেন। রিধি চুপচাপ বিছানায় বসে রইল। রুদ্রর মুখখানা বড্ড মনে পড়ছে ওর, তাই টেবিল থেকে ফোন নিয়ে ডায়াল করলো ওর পরিচিত নাম্বারে। বললাম তো, আপনাদের ছেলের সাথে এখন দেখা করতে পারবেন না আপনারা। খামোখা কেন এক কথা বলে বিব্রত করছেন আমাদের বলুন তো? সব কিছুর তো একটা নিয়ম আছে, তাই না? একটু জোরেই কথাগুলো বলে উঠলেন ইন্সপেক্টর মানব দাস। ঘণ্টা তিনেক আগে থেকে লোকগুলো বসে আছে থানায়। ভদ্রলোকগুলো বারবার ছেলেটার সাথে কথা বলতে চাইছে। যাকে আজ গ্রেফতার করে এনেছেন তারা। ছেলেটিকে ব্যক্তিগতভাবে না চিনলেও এর নাম অনেকবার শুনেছেন তিনি। সে এক অন্য পরিচয়। ছেলেটার বিরুদ্ধের উপর মহল থেকে মামলা করেছে কেউ। এজন্য আইনি মতে এখন কারোর সাথে ছেলেটাকে দেখা কথা বলতে দেওয়া অসম্ভব। এই সহজ কথাগুলো অনেকবার তাদের বুঝিয়েছেন ইন্সপেক্টর মানব দাস। আকার ইঙ্গিতে অনেকবার লয়ারের কথাও বুঝিয়েছেন, কিন্তু সামনে বসা মানুষগুলো কিছুই বুঝতে পারছেন না দেখে এবার একটু বিরক্ত হয়ে কথাগুলো বললেন তিনি। ইন্সপেক্টর মানব দাসের কথায় কাজ হলো এবার। সামনে বসে থাকা মনসুর সাহেব, আশরাফ সাহেব ও আফজাল সাহেব তিনজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলো। পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করে একসময় তিন ভাই মিলে বেরিয়ে এলো থানার বাহিরে। দেখলো এভাবে কোনো কাজ হবে না, তাই আশরাফ সাহেব বললেন, আয়মান আনতে হবে, বুঝলে দাদা? ওকে ছাড়া রুদ্রকে ছাড়ানো যাবে না। মনসুর সাহেব কিছু একটা ভাবলেন, তারপর গম্ভীর গলায় বললেন, আশরাফ সাহেব আর দেরি করেননি। চটজলদি বন্ধুকে ডেকে এনেছে থানা চত্বরে। আয়মান সিদ্দিকী একজন সুনামধন্য উকিল। কোনো কেসে কখনোই হারেননি তিনি। শুরু থেকেই যার যার ক্যারিয়ার একেবারেই চকচকে বলা চলে। উনি থানায় এসে সর্বপ্রথম আশরাফ সাহেবের সামনে গিয়ে বললেন, আমি আগে জানলেই তো রুদ্রকে এতক্ষণ থানায় থাকতে হতো না। কি যে করিস না তুই! আসলে তখন আমার মাথা কাজ করছিল না। মেয়েটার ওই অবস্থা, তার উপর রুদ্রকেও থানায় নিয়ে এলো। এসব দেখে ঘাবড়ে গিয়েছিলাম খুব। এখন দোষ, তুই দেখ কিছু করতে পারিস কি না।
একটু এলোমেলোভাবে কথাগুলো বললেন আশরাফ সাহেব। আয়মান সিদ্দিকী সাহেব মুচকি এসে বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করিস না, তুই বরং দাদাদের নিয়ে এখানেই থাক, আমি রুদ্রকে নিয়ে ফিরছি। কথাগুলো বলে আর সেখানে দাঁড়াননি আয়মান সিদ্দিকী। গটগট করে সহকারীকে নিয়ে চলে গেলেন থানার ভেতরে। থানার বাইরে দাঁড়িয়ে তিন ভাই মিলে একদৃষ্টিতে তাকিয়ে রইল আয়মান সিদ্দিকীর যাওয়ার পথের দিকে। আশরাফ সাহেবরা থানায় এসেছেন ঘন্টা দুয়েক আগে। সকালবেলা একটা কল পেয়ে তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় রুদ্র। যাওয়ার আগে বাড়ির কাউকে কিছু বলে যায়নি সে। তবুও এ নিয়ে তেমন একটা গা করল না বাড়ির কোনো লোক। এ বাড়ির সবাই যে রুদ্রকে বিশ্বাস করে তার প্রমাণ আবারও দিল তারা। রুদ্র ফিরল ঘণ্টাখানেক পর, অচৈতন্য রিধিকে কোলে করে। এইবার বাড়ির সবাই নড়ে চড়ে উঠল, কিন্তু সেই মুহূর্তে কেউ কোনো প্রশ্ন না করে রিধির শুশ্রূষায় লেগে পড়ল। কিন্তু নিয়তিতে বোধহয় অন্য কিছুই লেখা ছিল। রিধিকে বাড়ি আনার ঘণ্টাখানেক পর একদল পুলিশ সদস্য হাজির হলো চৌধুরী ভিলায়। তারপর কয়েকটা জিজ্ঞাসাবাদ করে ওনারে রুদ্রকে সাথে নিয়ে আসেন থানায়। রুদ্রকে নিয়ে আসার পরপরই মনসুর সাহেবরা তিন ভাই মিলিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। অন্যদিকে ফোনের কর্কশ শব্দে বিরক্ত হলো মিহি। সবে প্রাইভেট শেষ করে বাসায় ফিরে বিছানায় গা এলিয়ে দিয়েছে ও। আজকের দিনটার মতো আর কোনো কুফা দিন মিহির গেছে কিনা সন্দেহ। একে তো আজ রিধির সাথে এমন অঘটন ঘটে গেল, তার উপর গাদের উপর বিস্ফোরার মতো করে পুলিশ বাবাজিরা এসে বগলদাবা করে নিয়ে গেল রুদ্রকে। পরপর দুইটা আকস্মাৎ ঘটনা ঘটে যাওয়ার কারণে মিহির মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গিয়েছিল। তারপর আবার ওকে ছুটতে হয়েছে প্রাইভেটে। রিধিই ভালো, ওই যে জ্ঞান হারিয়ে কুপকাত হলো, আর ওঠার নামই নেই। মাঝখান দিয়ে সব ঝামেলা পোহাতে হলো ওকেই। এই নিয়েই চটে আছে মিহি। পরপর দুইবার তার স্বরে বাজতে বাজতে বন্ধ হয়ে গেল ফোনটা। তবুও মিহির উঠতে ইচ্ছে করছে না। তৃতীয়বারের মতো ফোনটা বেজে উঠতেই অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠতে হলো মিহিকে। রাজ্যের বিরক্তি মুখে নিয়ে মিহি বেডসাইডের টেবিল থেকে ফোনটা তুলে নিল হাতে। হতচ্ছাড়া ফোনটা তখনও তার স্বরে বেজেই চলেছে। বিরক্তিতে ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়ে কল রিসিভ করে ফোনটা কানে ধরল মিহি। ঠিক তখনই অপর পাশ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল ও। এই শাকচুন্নি, ফোন ধরতে তোর এত সময় লাগে? আন্টি ঠিকই বলে, তুই আসলেই একটা ঢিলু, সব কাজে তোর ঢিলামি চাই। মিহি ফোন ধরতে রিধি ফোনের এপাশ থেকে একগাদা কথা ছুড়ল মিহির উদ্দেশ্যে। রাগে মিহির মুখটা লাল হয়ে রয়েছে। এমনিতেই রুদ্রভাইকে নিয়ে রিধির প্রাণ আসি যায় করছে, তার উপর এই বলদি মিহি কিনা এতক্ষণ ওর কলটা রিসিভই করছিল না। আরে কুল কুল মাই রিদি বেবি, কি হয়েছে? কি জ্ঞান ফিরতে এমন বোম্বাই মরিচের মতো রেগে লাল হয়ে আছিস কেন? তোর কুল তোর কাছেই রাখ। শোন, আমি এখন যা জানতে চাইবো তার সঠিক জবাব দিবি, নয়তো। আরে কি হয়েছে বলবি তো? আমি সেন্সলেস হওয়ার পর কলেজে কি হয়েছে, আর রুদ্র ভাইয়ের উপর কেস কে করলো? তুই তো রুদ্রবাই আর নিশানের মারামারি শুরু হতেই সেন্সলেস হলি। ভাগ্য ভালো তোর যে সে সময় আমি ছিলাম তোর কাছে। যদিও মাথার পেছন দিকটায় ইট দিয়ে আঘাত পেয়েছিস তুই। যাকগে সে কথা। রুদ্রবাই হয়তো প্রথমে তোকে খেয়াল করেনি, এ কারণেই নিশানকে আচ্ছা মতো সায়স্তা করে হঠাৎ তোর দিকে চোখ পড়তেই ছুটে আসেন তিনি। তোকে নিয়ে আমরা কলেজেই যাচ্ছিলাম, ঠিক তখনই সেখানে এসে হাজির হন আমাদের প্রিন্সিপাল স্যার। তিনি মারামারির কারণ শুনে রুদ্রভাইকে ডেকে পাঠান নিজের কক্ষে। রুদ্রভাই অবশ্য স্যারকে সাফ মানা করে দিয়ে তোকে কোলে নিয়ে ছুট লাগায় হসপিটালের দিকে, কেননা তোর অবস্থা তখন খুব বাজে হয়ে গিয়েছিল। ইটের টুকরো দিয়ে মাথার পেছন দিকটায় আঘাত লেগে ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল তোর ঘাড় পেয়ে। এ কারণে তোকে হাসপাতালে নিয়ে যাওয়াটা বেশি জরুরি ছিল। স্যার অবশ্য রুদ্রভাইকে কোনো বাধা দেননি। হাসপাতাল থেকে তোর মাথায় ব্যান্ডেজ করিয়ে নিয়ে তোদের পারিবারিক ডক্টর আমজাদ হোসেন আঙ্কেলকে সাথে নিয়ে রুদ্রভাই আমি দুজনে মিলে তোদের বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার ঘণ্টাখানেক পর পুলিশ এসে ধরে নিয়ে যায় রুদ্রভাইকে। আমিও তখন চলে আসি বাসায় পাপাকে জানাতে।
মিহির মুখে সবটা শুনে চুপ হয়ে বসে রইল রিধি। আজ ওর কারণে বাড়ির সবাইকে, বিশেষ করে রুদ্রভাইকে এত কষ্ট পেতে হচ্ছে। এত কিছুর পরও রুদ্রভাইয়ের সামনে ও দাঁড়াবে কোন মুখ নিয়ে? আদৌ সামনে যেতে পারবে তো? কিরে, কোথায় হারিয়ে গেলি? মিহির কথায় ধ্যান ভাঙল রিধির। 7-5 আর না ভেবে মিহির উদ্দেশ্যে বলল, জান কলিজা বাবু। এই থাম, এত মাখন লাগাতে হবে না। কি বলবি বলে ফেল। মানে কয়টা দিন আমায় তোদের বাড়িতে নিয়ে যেতে পারবি? তুই তো রুদ্রভাইকে চিনিস। এই ঘটনার পর আমার কি অবস্থা হবে তা তো তুই নিজেই আন্দাজ। রিধি ওর কথা আর শেষ করতে পারল না। ততক্ষণে আশা চলে এসেছে রিধির ঘরটায়। আশাকে দেখে কান থেকে ফোন নামিয়ে রাখলো রিধি। তারপর মৃদু স্বরে বলল, কিছু বলবে আশাপু? আশা রিধির দিকে তাকিয়ে মুখ ভাঙিয়ে বলে উঠল, বড় মা তার আদরের মহারানীকে ডাকছে। মহারানী, দয়া করে নিচে গিয়ে আমাদের সবাইকে উদ্ধার করুন। মিহি আবারও মৃদু স্বরে বলল, আসছি আশাপু। কথাটা বলেই রিধি হাতে রাখা ফোনটার কল কেটে আশার পিছু পিছু চলে গেল নিচতলায়। সিঁড়ি বেয়ে আসার পিছু পিছু নিচে নামলো রিধি। রিধিদের পরিবারটা একান্নবর্তী পরিবার, অর্থাৎ রিধির বাবা চাচারা সবাই একসাথেই থাকে। রিধিদের এই মঞ্জিল ভিলার গড়াপত্তন ঘটেছিল আজ থেকে বছর 90 আগে, যখন রিধির দাদা আলতাব আলী বেঁচে ছিলেন। জনাব আলতাব আলী তার 3 পুত্রদেরকে তার অর্জিত সহায় সম্পত্তি সমানভাবে বন্টন করে দিয়ে এই বাড়ির দায়িত্ব তাদের কাঁধে চাপিয়ে চোখ বুজেন। সেই থেকে এ বাড়ির হর্তাকর্তা মনসুর আলী সাহেব আর ওনার স্ত্রী আয়রা বেগম। বাকি 2 ভাই বা বাড়ির 2 ছোট বউ কখনো এ নিয়ে দ্বন্দ্ব লাগায়নি, বরং ভালোবেসে মেনে নিয়েছে সবটা। রিধিদের বাড়িটা অনেকটা রাজপ্রাসাদের মতো বড়। বাড়ির নিচতলায় রয়েছে বিশাল বড় এক ড্রয়িং রুম, একটা ডাইনিং, আর আছে ডান দিকে মাঝারি সাইজের একটা রান্নাঘর। এছাড়াও একটি গেস্ট রুম আর রাহেলার বেগমের থাকার জন্য ছোট্ট ঘরও রয়েছে। রাহেলা মঞ্জিল ভিলার অনেক পুরনো কাজের লোক। রাহেলার স্বামী মারা যাবার পরে এই মঞ্জিল ভিলাতেই থাকে সে। তার বছর 15 মেয়েটাও থাকে তার সাথে। দ্বিতীয় তলার পুরোটা জুড়ে থাকে মনসুর সাহেব ও ওনার বাকি 2 ভাই। আর রিধিরা ভাই বোন সবাই মিলে থাকে তৃতীয় তলা জুড়ে। রিধি নিচতলায় ড্রয়িংয়ে এসে দেখে ঘর ভর্তি লোকজন গিজগিজ করছে। রিধি একটু উকিঝুঁকি দিতেই দেখতে পেল একটি গৌরবর্ণ মুখ। রিধি ইৎসুক কেঁপে উঠল। কি করবে বুঝতে না পেরে হঠাৎ পেছন ফিরে আবারও ঘরের দিকে ছুট লাগাতে চাচ্ছিল ও, কিন্তু তার আগেই আশা বলে উঠল, এই যে বড় মা, তোমাদের আদরের মামনিকে নিয়ে এসেছি। এবার কি বলবে বলো। আশার কথা শেষ হতে কতগুলো চোখ সোজা দৃষ্টি ফেলল রিধির দিকে। রিধির সামনে ফিরে তাকালো। সবার দৃষ্টিকে উপেক্ষা করে ও নিচের দিকে তাকিয়ে রইল। তবুও এতগুলো লোকের দৃষ্টি রিধির যে বেশ অস্বস্তি হচ্ছিল সেটাই রিধির মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনসুর সাহেব এবার রিধিকে ডেকে বলে উঠলেন, রিধি গুটি গুটি পায়ে এগিয়ে গেল সোফার দিকে। বড় বাবার পাশে চুপটি করে বসে রইল রিধি। মনসুর সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে ওর মাথার ব্যান্ডেজ দেখতে লাগলেন। সেই সাথে চলতে লাগলো একতরফা কিছু প্রশ্ন পর্ব, যার অনেকটা ছিল এমন। রিধি মুখে কিছু না বলে কেবল মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিচ্ছিল। রিধিকে চুপচাপ দেখে আয়রা বেগম বলে উঠলেন, আরে থামো থামো, এইভাবে এত প্রশ্ন করলে বেচারি উত্তর দেবে কিভাবে শুনি? তুমিও না একেবারে আগের মতোই রয়ে গেলে। তার প্রশ্ন পর্ব শেষ হলে ছেলেটাকে আর মেয়েটাকে ছেড়ে দাও দেখিনি। বেলা গড়িয়ে গেল যে, দুটো ডাল ভাত মুখে দিক ওরা। স্ত্রীর কথায় প্রশ্ন পর্ব স্থগিত করলেন মনসুর সাহেব। তারপর শান্ত স্বরে রিধি ও রুদ্রের উদ্দেশ্যে বললেন, রিধিদের বড় ডাইনিংটার এক প্রান্তে বসলো রিধি আর অপর পাশটায় বসলো রুদ্র। রুদ্রর খাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের অনুরোধে খাবার টেবিলে এসে বসেছে। দুজনেই চুপচাপ খাবার খেয়ে যাচ্ছিল। ঠিক তখনই জনাব আয়মান সিদ্দিকী বলে উঠলেন, দেখুন, ওরা যেহেতু রুদ্রের নামে অ্যাটেম্প টু মার্ডারের মিথ্যা অভিযোগ করেছে, তাই আমাদেরও উচিত ওই ছেলেটার বিরুদ্ধে থানায় ইফটিজিংয়ের মামলা করা।
আশা করি এতে রুদ্রের ওপর থেকে এই আইনি ঝামেলা ছুটে যাবে। ড্রয়িং রুমের সবাই এতক্ষণে মন্ত্রমুগ্ধের মতো জনাব আয়মান সিদ্দিকের কথাগুলো শুনছিলেন। ওনার কথা শেষ হতেই সকলে একসাথে সম্মতি জানালেন তার কথায়। তাই আর কাল বিলম্ব দেরি না করে রুদ্র ও হৃদের খাওয়া শেষ হতেই একদল ওদের দুজনকে নিয়ে আবারও ছুট লাগালো থানার উদ্দেশ্যে। ইন্সপেক্টর মানব দাসের সামনে বসে আছে রিধি, রুদ্র আর রিধির বাবা আশরাফ সাহেব। ইন্সপেক্টর মানব দাস প্রথমে রুদ্রকে দেখে খানিকটা চমকে গিয়েছিলেন বটে, তবে পরবর্তীতে নিজেকে সামলিয়ে নিয়েছিলেন। তিনি ওদের আসার মূল কারণ শুনে এবার সবটা বুঝতে পারলেন। তিনি ওনাদের মত অনুসারে একটা এফআইআরও লিখলেন নিশানের নামে। তারপর রুদ্রদের বিদায় জানালেন ইন্সপেক্টর মানব দাস। রুদ্ররা চলে যেতে ইন্সপেক্টর মানব দাসের কামরায় প্রবেশ করল বিশাল বপুর এক ব্যক্তি। লোকটির গায়ের রং কালো, মাথা ভর্তি এক ঝাঁক ছাকড়া চুল এলোমেলো হয়ে আছে, গায়ে কালো রঙের একখানা পাঞ্জাবি, মুখ দাড়িগোফে ভর্তি। মানব দাস ভ্রুকুচকে লোকটির উদ্দেশ্যে বলে উঠলেন, কে আপনি? এখানে কি চাই আপনার? লোকটি ইন্সপেক্টর মানব দাসের কথা শুনলেন কিনা বোঝা গেল না। উনি ওনার মতো একটা চেয়ারে বসে পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করলেন। মিনিট খানিকের মাঝে কলটা রিসিভ হলে উনি ফোনের ওপাশের ব্যক্তিটিকে কিছু বললেন। অতঃপর ফোনটা এগিয়ে দিলেন ইন্সপেক্টর মানব দাসের দিকে। ইন্সপেক্টর মানব দাস ফোনটা হাতে নিয়ে কানে লাগাতে শুনতে পেলেন, ইন্সপেক্টর মানব দাস, আপনাকে কে নতুন করে আইন শেখাতে হবে আমার? না স্যার। তাহলে আপনি কার আদেশে ওই রুদ্র নামের ছেলেটিকে ছেড়ে দিলেন? স্যার, ওর উকিল বেল পেপার নিয়ে এসেছিল, তাই ওকে ছেড়ে দিতে হয়েছে। তাই বুঝি? ঠিক আছে, আপনি এক কাজ করুন, রুদ্র নামের ওই ছেলের চার্জশিট তৈরি করে রাখুন, বাকিটা আমি সামলে নিচ্ছি। কিন্তু স্যার। ওপাশ থেকে লাইন কেটে দেওয়ার বাকি কথাটুকু আর সম্পন্ন করতে পারলেন না ইন্সপেক্টর মানব দাস। ফোনটা কান থেকে নামিয়ে এগিয়ে দিলেন আগত ব্যক্তিটির দিকে। বিশালদেহী লোকটি ফোন নিয়ে শীষ বাজিয়ে হাসতে হাসতে বলল, কি আপনার মুখটা আমার লাল হয়ে গেছে কেন? আপনি কি মুখে লঙ্কা গুঁড়া মাখেন নাকি মশাই? এই যা, রাগ করবেন না, মজা করছিলাম। আরে বাবা দাসবাবু, আপনি এত ঘাবড়াবেন না, বুঝলেন? 40 বছর হলো রাজনীতি করেছি, এতটুকু ছেলেকে যদি সাহেস্তাই না করতে পারি, তবে এই রাজনীতির কি দাম বলুন তো? আপনি বরং আপনার স্যারের হুকুম তামিল করে যান, আমার কথা মতো চলুন, অনেক কিছু পাবেন। তাহলে এই কথাই রইল, আজ আসি তবে, ভালো থাকবেন। কথাগুলো বলেই লোকটা দ্রুত চলে গেল বাহিরে। দাসবাবু গম্ভীর মুখে বসে রইলেন চেয়ারটায়। 20 বছরের চাকরি জীবনে তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি, কিন্তু আজ কি করবেন তিনি? ওনার সামনে যে দুজন বড় হর্তাকর্তা দাঁড়িয়ে আছে। এবার নিশুতি রাত, চারিদিকে নিস্তব্ধ, কোথাও এতটুকু প্রাণীর সাড়া নেই। পুরো শহর গাঢ় ঘুমে আচ্ছন্ন, শুধু জেগে আছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের নিয়ত বাতিগুলো। মিটিমিটি আলো জ্বালিয়ে তারা আলোকিত করে রেখেছে শহরটাকে। পিচঢালা রাজপথ শূন্য, নেই কোনো পথচারীর ভিড়, নেই কোনো যানবাহনের চিহ্ন। তবুও তারা অতন্ত্র প্রহরী হয়ে জেগে আছে, পাহারা দিচ্ছে শহরটাকে। পুরো শহরের মতোই ঘুমিয়ে পড়েছে মঞ্জিল ভিলার সবাই, জেগে আছে মাত্র দুজন। তৃতীয় তলার বাদিকের বড় ঘরটাতে জ্বলজ্বল করছে ঘরের বাতি, সেখানে জেগে আছে কেউ। আলোক বাতির তীব্রতায় স্পষ্ট দেখা যাচ্ছে দুটো মানব মূর্তিকে। কিরে থামলি কেন? 100বার হয়েছে কি? সবে কান ছেড়ে দাঁড়িয়েছে ঠিক তখনই ভরাট কণ্ঠস্বরটা আবারও কানে এলো রিধির। রিধি একটু ক্ষীণস্বরেই এবার বলে উঠল, পা ব্যথা করছে রুদ্র ভাই, একটু জিরিয়ে নিই, তারপর না হয় আবারও শুরু করব। কোনো জিরিয়ে নেওয়া হবে না, যেমন কর্ম করেছিস তেমন কর্মফল ভোগ করবি। এখন যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু তোর শাস্তির মাত্রা আরও বাড়বে খানিকটা। এখন ভেবে দেখ কি করবি। বিছানায় আধশোয়াভাবে শুয়ে কথাগুলো বলল রুদ্র। রুদ্র দৃষ্টি রিধির বাণী, কেমন নিষ্ঠুরতা আর ক্রূরতা মিশে আছে দৃষ্টিতে। রুদ্র এবার রিধির দিক থেকে দৃষ্টি সরিয়ে চোখ বন্ধ করে গা এলিয়ে দিল পেছনের বালিশে। মাথাটা বড্ড ধরেছে ওর। তার ওপর মানসিক চাপ আর
গায়ের ব্যথা ফ্রিতে ধরেছে ওকে। সবে একটু তন্দ্রা লেগেছিল রুদ্রর দু চোখে, তখনই দরজা খোলার ক্যাচ ক্যাচ শব্দটা কানে এলো ওর। তড়িৎ গতিতে চোখ মেলে তাকালো রুদ্র, দেখলো রিধি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। রুদ্র একটু ধমকের সুরেই বলে উঠল, বেশ ভালোই চুরি করা শিখেছিস দেখছি। তো তোকে এসব চুরির বিদ্যা কে শেখালো? রুদ্র ঠান্ডা স্বর শুনে রিধি দ্রুত ঘরে ঢুকে আবারও কান ধরে উঠবস করতে ব্যস্ত হয়ে পড়ল। তবে রুদ্র এবার রিধিকে থামিয়ে দিয়ে মুচকি এসে বলে উঠল, এতবার কান ধরে উঠবস করতে করতে তোর পা ব্যথা করছে তাই না? রুদ্রর কথায় রিধি একটু সাহস জুগিয়ে বলল, হ্যাঁ রুদ্র ভাই, হেভি ব্যথা করছে পা দুটো। এই দেখো না, ব্যথা চোটে ঠিক মতো দাঁড়াতেই পারছি না আমি। আমারও তোর এই কষ্টটা সহ্য হচ্ছে না, কিন্তু তাই বলে শাস্তি থেকে তো তোকে আর মুক্তি দিতে পারি না, তাই না? কারণ আজ যদি তোকে আমি শাস্তি থেকে মুক্তি দেই, তবে তুই পরবর্তীতে এরকম বোকামি আবারও করবি। আর তখনও আমাকে এভাবেই হিরোর মতো এন্ট্রি নিয়ে তোকে বাঁচাতে হবে। তা আমি পারবো না, বুঝলি? তোকে হিরোর মতো একবার বাঁচাতে গিয়ে আমার যে হাল হয়েছে, দ্বিতীয়বার গেলে না জানি আমার কি অবস্থা হয়ে যায়। আমি নিতান্তই দয়ালু মানব, তাই তোর শাস্তির বিকল্প একটা ব্যবস্থা করেছি। তুই এক কাজ কর, আজ সারা রাত জেগে থেকে আমার মাথাটা টিপে দে। প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল রুদ্র। এদিকে রুদ্রর কথা শুনে রিধির মরমর অবস্থা। কি শুনছে কি এসবও? ওর রুদ্র ভাইয়ের মাথা ঠিক আছে তো? মাথা ফেটে গিয়েছে ওর নিজের, তাই মাথা ব্যথা করলে ওর করবে, তা না করে শেষমেশ মাথা ব্যথাটা কিনা ওর রুদ্র ভাইকে গিয়ে ধরেছে। আজব ব্যাপার। ওর রুদ্র ভাইয়ের তো গা হাত পা ব্যথা করার কথা, কিন্তু তা তো হয়নি। হায় হায়, পুলিশেরা কি তবে ওর রুদ্র ভাইয়ের মাথায় আঘাত করেছে আজ? এ কারণেই হয়তো রুদ্র ভাইয়ের ভুলভাল জায়গায় ব্যথা শুরু হয়েছে। এখন কি করবে ও? ও কি ওর বড়মাকে রাখবে? না থাক, এত রাতে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিরে, একা একা কি বিড়বিড় করছিস কখন থেকে? বলছি, রাত কি তোর জন্য বসে আছে? আয়, মাথাটা টিপে দিবি, আয়। এতক্ষণ রিধি আপন মনেই ভাবছিল কথাগুলো, কিন্তু তার শেষ করতে পারল না ও। তার আগেই রুদ্র ভাই তার লম্বা নাকটা ঢুকিয়ে দিয়েছে। রিধি বোঝে না রুদ্র ভাই ওনার অত বড় নাকখানা যেখানে সেখানে গলায় কেন। যাই হোক, আপাতত রিধি ওর ভাবনার ইস্তেফা ঘটিয়ে সোজা চলে গেল রুদ্রর কাজটায়। দুজনের মাঝে হাত দুয়েকের দূরত্ব। রুদ্রের ভারী নিঃশ্বাস এসে পড়ছে রিধির মুখ বরাবর। রুদ্রর ভারী নিঃশ্বাসের তোড়ে রিধির নিঃশ্বাস আটকে যাবার জোগাড়। হাত পা কাঁপছে ওর। এর আগে কখনোই রুদ্রর এত কাছে আসেনি রিধি। অন্যরকম এক আলোড়ন বয়ে বেড়াচ্ছে রিধির সারা শরীর জুড়ে। বিন্দু বিন্দু ঘাম জমছে কপালের উপরটায়। রিধির এমন হাবভাব দেখে রুদ্রর কপালখানা আপনা আপনি কুঁচকে গেল ক্ষণিকের মাঝে। রুদ্রর শুভ্র বলিষ্ঠ হাতটা রাখলো রিধির কপালে, আলতো করে মুছে নিল ঘামটুকু। তারপর কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে রুদ্র কৌতূহল বশত রিধিকে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোর? এভাবে ঘামছিস কেন? আমার সেবা করতে বলেছি তোকে, আমাকে হার্ট অ্যাটাক করাতে বলিনি। রিধি রুদ্রর হাত ওর কপাল থেকে সরিয়ে দিয়ে ভ্রুকুচকে বলল, আমি ঘামলে আপনার হার্ট অ্যাটাক কেন হবে রুদ্র ভাই? তোকে এক কণাও বিশ্বাস করি না আমি। দেখা যাবে ঘামতে ঘামতে হঠাৎ করেই চোখ মুখ উল্টিয়ে পটল তুলবি, আর তোর পটল তোলার দায় ভার এসে পড়বে আমার কাঁধে। এসব ভেবেই তো এখনো আমার হার্ট অ্যাটাক পাচ্ছে। সামান্য কারণে আপনার হার্ট অ্যাটাক কেন পায় রুদ্র ভাই? এত দুর্বল হার্ট হলে কি চলে? এই, এখন আমার হার্ট দুর্বলের দোষ দিচ্ছিস? আর তুই যে কিছু না হতে পটল তুলিস তার বেলায়। কপট রেগে কথাগুলো বলল রুদ্র। রিধিও কম যায় না। রিধি রুদ্রর কথার জবাবে বলল, এক কাজ করেন রুদ্র ভাই, আপনার হার্টটা একটা বক্সে ভরে আলমারিতে রেখে দিন। তা না হলে দেখা যাবে কোনোদিন ঝড়ের তোড়ে আপনার হার্টটাই উড়ে গেল, পরে সেই উড়ন্ত হার্ট নিখোঁজের দায়ভার আমারই ছোট্ট কাজটায় এসে পড়বে। ইউ গর্থপ মেয়ে, তুই তোর দায়ভার নিয়ে আছিস, আর এদিকে আমার উড়ন্ত হার্টের কোনো মর্যাদা দিচ্ছিস না। তোকে তো আজ আমি দ্বিগুণ শাস্তি দেব। এই যে তুই আমার উড়ন্ত হার্ট নিয়ে মজা নিয়েছিস, তার জন্য আজকে তোকে সারা রাত আমার পা টিপে দিতে হবে। কথা না বাড়িয়ে শুরু কর। কথা বলবি তো শাস্তির সময় আরও বাড়তে থাকবে। ফটাফট শুরু কর।
রিধি শাস্তির হাত থেকে বাঁচতে একটু নেকি কান্নার সুরে বলল, রুদ্র ভাই, না না, ওসব নেকি কান্নায় কাজ হবে না, শুরু কর। অগত্যা আর কোনো উপায় না পেয়ে রিধি রুদ্রর পা টেপায় মন দিল। রুদ্র মুচকি হেসে চোখ বুজল। সারাদিনের ধকলে একসময় রুদ্র পাড়ি জমালো। রুদ্রর ঘুমানোর পরও রিধি রেহাই মিলল না। তবে বেশিক্ষণ আর জেগে থাকতে পারে না রিধি। ধকল তো ওর উপর দিয়েও কম যায়নি, তাই রিধিও রুদ্রর বুকের উপর ঘুমে ঢলে পড়ে। নিশুতি রাতে দুজনের অজান্তেই কাছে চলে যায়। এদিকে রাতের শেষ প্রহরে আয়রা বেগম ছেলের অবস্থা দেখতে এসে রিধি আর রুদ্রকে একসঙ্গে দেখে খানিকটা চমকে ওঠেন। আশেপাশে দেখে দ্রুত দরজা ভিড়িয়ে দেন বাহির থেকে। মনে মনে দুজনের কথা ভেবে খুশি হলেও পরিবারের বাকিদের কথা ভেবে একটু সতর্ক হন তিনি। বলা তো যায় না এ নিয়ে কখন কে দুর্নাম রটিয়ে ফেলে মেয়েটাকে নিয়ে। বিশেষ করে মেজ গিন্নিকে নিয়েই যত ভয় ওনার। এতদিন তিনি শুধু ওদের দুজনকে এক করার ফন্দি আঁটতেন, তবে আজ যখন সবটা পরিষ্কারভাবে জেনেই গেছেন তখন আর শুভ কাজে দেরি করতে চায় না আয়রা বেগম। দ্রুত স্বামীকে বলে একটা শুভ দিন দেখে ওদের 4 হাত এক করার ব্যবস্থা করবেন তিনি। কথাগুলো ভেবে মুচকি হেসে দ্রুত চলে গেলেন নিজের ঘরের দিকে। রুদ্র রিধিকে নিয়ে যখন আয়রা বেগম আগাম শুভ কাজে ব্যস্ত, রুদ্ররা তখনও গভীর ঘুমে কাদা। আয়রা বেগম দ্রুত পদে নিজের ঘরে চলে এলেন। মনসুর সাহেব তখন চোখ বুজে শুয়েছিলেন বিছানায়। আয়রা বেগম স্বামীর শিয়রের কাছে বসে আলতো করে ধাক্কা দিতে লাগলেন স্বামীকে। আয়রা বেগমের ধাক্কায় চোখ মেলে তাকালেন মনসুর সাহেব। স্ত্রীর চোখে মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট হয়ে ওনার চোখে ধরা দিয়ে ধরফরিয়ে উঠে বসলেন তিনি। স্ত্রীর কাঁধ দুহাতে ধরে ধীর কণ্ঠে বললেন, কি হয়েছে বড় গিন্নি? এইভাবে মাঝ দুপুরে কাঁপছো কেন? স্বামীর কথায় কিছুটা ধাতস্থ হলেন আয়রা বেগম, তবে কাঁপুনি এখনও থামেনি ওনার। কোনো রকমে নিজেকে সামলিয়ে বললেন, জানো আমি রৌদ্রর ঘরে গিয়ে কি দেখলাম আজ? কি দেখেছো বড় গিন্নি? আমার ছেলের কিছু হলো না তো আবার? হয়েছেই তো, অনেক বড় কিছু হয়েছে। শুধু রৌদ্র না, রিধিরও হয়েছে। গর্ধব মহিলা, আমার ছেলে মেয়ে দুটোর কি হয়েছে তা না বলে শুধু কেঁপে যাচ্ছ। বলি সাংঘাতিক কিছু ঘটেছে কি? ডাক্তারকে কল করব। আশরাফ আর বাড়ির সবাইকেও তো ডাকতে হবে তাহলে। ইয়া মাবুদ, এখন পরীক্ষা নিচ্ছেন আপনি? আমাদের প্রতি সহায় হন। এইবার বেশ চিহ্নিত হয়ে কথাগুলো বললেন মনসুর সাহেব। আয়রা বেগম স্বামীর কথা শুনে উচ্চস্বরে বলে উঠলেন, এই এক দোষ তোমার। কথা সম্পূর্ণ না শুনে আগেই তিলকে তাল বানিয়ে ফেলো। আরে আমি বলছি, আমি রুদ্রর ঘরে গিয়ে দেখি রিধি আর রুদ্র দুজনে একই বিছানায় ঘুমিয়ে আছে। আমার কি মনে হয় জানো, ওরা একে অপরকে পছন্দ করে। তা না হলে রিধি এত রাতে রুদ্রর ঘরেই বা যাবে কেন? আর রুদ্রই বা রিধিকে রাতের বেলা ঘরে ঢুকতে দেবে কেন? অন্য কোনো কারণও তো হতে পারে বড় গিন্নি, হতেই পারে। আমরা যেমনটা ভাবছি ঘটনাটা তেমনটা নয়। একদম উল্টাপাল্টা কারণ দেখাবে না বলছি। এতদিন পর আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তাছাড়া বাবার সত্যের কথাটি ভুলে গেছো? কিন্তু কোনো কিন্তু নয়। তুমি ছোটর সঙ্গে কথা বলে একটা শুভ দিন বের করো। ওই দিনই আমি ওদের 4 হাত এক করে দিতে চাই। বড় গিন্নি, আমাদের কথাটা তো। এ নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। ঘুমিয়ে পড়ো এখন। কথাটা বেশ জোরের সাথেই বলেই ঘরের লাইট বন্ধ করে আয়রা বেগম বিছানার অপর পাশে শুয়ে পড়লেন। মনসুর সাহেব আয়রা বেগমকে আর না ঘাটিয়ে নিজেই ঘুমানোর পায়তারা করলেন। রাতের অন্ধকার ছেদ করে পূর্ব আকাশে দেখা মিলেছে লাল টকটকে সূর্যের। দূরের মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। একটু পরেই শুরু হবে পাকপাখালির কলরব। আজানের সুরেলা ধ্বনিতে ঘুম ভেঙে গেল রিধির। পিটপিট করে চোখ মেলে তাকালো সে। নিজেকে আবিষ্কার করলো রুদ্রের বলিষ্ঠ বুকের উপরটায়। নিজেকে রুদ্রের এত কাছ থেকে দেখে ধরফরিয়ে উঠল রিধি। নিঃশ্বাস আটকে যাবার জোগাড় হয়েছে রিধির। রুদ্রর পানে তাকিয়ে দেখল রুদ্র তখনও ঘুমে কাতর। জানালার থাই গ্লাসের ওপাশের আকাশটা ততক্ষণে পরিষ্কার হতে শুরু করেছে। রিধি আর দেরি করল না। চটজলদি বিছানা ছেড়ে সোজা নিজের ঘরের দিকে চলে গেল। এই ঘরে আর এক মুহূর্ত থাকলে রিধি নির্ঘাত মারা পড়বে।
রিধি ঘর থেকে বেরোলো ঠিক সকাল 7টায়, গায়ে কলেজের ইউনিফর্ম। নিচে নেমে রিধির সাথে প্রথম দেখা হলো আয়রা বেগমের। আয়রা বেগম সবে রান্না সেরে ডাইনিংয়ে আসছিলেন খাবারগুলো রাখতে। রিধিকে এত সকালে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে আসতে দেখে আয়রা বেগম ভ্রুকুচকে বলল, কে রে, এত সকালে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলছিস কোথায়? রিধি ওর বড় মাকে দেখে গলা জড়িয়ে ধরে হেসে বলে উঠল, কলেজে যাচ্ছি বড় মা। সে কি কথা? গতকাল সবে অমন একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল, আর তুই কি না আজকেই ব্যাগ বগলে ফেলে ট্যাং ট্যাং করে কলেজে ছুটছিস? তুই বাবা পারিসও বটে। এত বড় কাণ্ড ঘটিয়ে বাড়ির বড় কাউকে না বলে আবার বীরদবে বাহিরে বেরোচ্ছিস? রিধির কথা শেষ না হতেই পেছন থেকে এক নিঃশ্বাসে ব্যঙ্গস্বরে কথাগুলো বলে উঠল আশা। রিধি পেছন ফিরে একবার তাকালো আশার দিকে, তারপর আয়রা বেগমের দিকে তাকিয়ে বলল, বড় মা আসলে সামনে পরীক্ষা আছে তো তাই। আরে বোকামে, আমি তো জানি কোনো গুরুত্বপূর্ণ ক্লাস না থাকলে তুই আজ বাড়ি থেকে বেরোতি না। বাদ দে তো আসার কথা। ও আসলে তোকে খুব ভালোবাসে, তাই তোর জন্য চিন্তা করছিল। তুই এক কাজ কর, তুই বরং খেয়ে নে, আমি ততক্ষণে রুদ্রকে ডেকে দিই গিয়ে। হাসি মুখে কথাটা বলেই পা বাড়াচ্ছিলেন আয়রা বেগম, তখনই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি। থাক, আজ আর রুদ্রকে ডাকতে যাবার প্রয়োজন নেই। আমি আজ আমার রিদিমাকে নিয়ে যাব। তুমি বরং আমার খাবারটা বেড়ে দাও বড় গিন্নি। আয়রা বেগম আর রুদ্রের ঘরে না গিয়ে আবারও ডাইনিং টেবিলে ফেরত এলেন। তারপর খাবার বেড়ে দিতে লাগলেন তিনজনের প্লেটে। খাবার শেষে মনসুর সাহেব আর রিধি বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। আশা চলে গেল নিজের ঘরে। আয়রা বেগম টেবিল গুছিয়ে সবাইকে ডাকতে লাগলেন খাবারের জন্য। কলেজ প্রাঙ্গণে এসে প্রথমেই মনসুর সাহেব রিধিকে ক্লাসে পাঠিয়ে দিয়ে তিনি চলে গেলেন অফিস রুমে। গতরাতে প্রিন্সিপাল স্যার কল করেছিলেন ওনাকে, বলেছেন আজ কলেজে এসে ওনার সাথে দেখা করতে, তাই আজ রিধির সঙ্গে কলেজে এসেছেন তিনি। রিধিদের কলেজের প্রিন্সিপাল জনাব হারুনুর রশিদ মনসুর সাহেবকে দেখে বললেন, জি মনসুর সাহেব, বসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। জি বলুন, এত জরুরি তলবে আমাকে ডেকে পাঠানোর কারণটা কি জানতে পারি? অবশ্যই আপনাকে জানাবো বলে তো ডাকলাম। দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি আসল কথায় আসি। আপনি তো জানেনই যে অত্র এলাকার মধ্যে আমি কলেজটি কত সুনামধন্য একটি কলেজ। এমন কলেজ প্রাঙ্গণে যদি হাতাহাতি মারপিট হয় তবে আমাদের কলেজে সুনাম থাকে কি? আপনি বলুন। তাই আমাদের কলেজের সমিতি বোর্ডের সবাই গত রাতে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু রিদি কলেজের একজন ভালো শিক্ষার্থী আর রিদিকে ঘিরে এরকম ঘটনা প্রথমবার ঘটেছে, তাই আমরা রিদির অপরাধ এবারের মতো মাফ করে দিলাম। কিন্তু ভবিষ্যতে যদি গত দিনের ঘটনা আবারও পুনরাবৃত্তি হয় তখন কিন্তু রিদিকে এই কলেজ থেকে বের করে দেওয়া হবে। এতটুকু বলে থামলেন হারুনুর রশিদ সাহেব। মনসুর সাহেব ওনার ধীর কণ্ঠে বললেন, এখানে শুধু আমার ছেলে আর আমার ভাতিজির দোষটাই দেখলেন আপনারা, ওই বচ্চার ছেলেটার কোনো দোষ দেখলেন না। স্যার, দুনিয়াটা বড্ড স্বার্থলোভী হয়ে গেছে। এখানে জোর যার মুল্লুক তার। নিশানের বাবা আমাদের কলেজের একজন ট্রাস্টি হবার কারণে ওকে কিছু বলার বা করার ক্ষমতা আমাদের নেই। আমার একান্ত পরামর্শ যদি চান তবে বলবো আপনি রিদিকে কলেজ থেকে বের করে নিয়ে অন্য কলেজে ভর্তি করেন, এতে মনে হয় রিদি সেফ থাকবে। মনসুর সাহেব কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, সবই তো বুঝলাম, তবে বছরের মাঝে ওকে কোনো কলেজে ভর্তি করাবো বলুন? তার থেকে বরং এখানে এই বছরটা পড়াশোনা চালিয়ে যাক, ও পরের বছর না হয় অন্য কলেজে ভর্তি করিয়ে দেব। এই কটা দিন আপনিও একটু চোখ কান খোলা রাখবেন। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। আমি তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সন্দেহজনক কিছু ঘটলে আমি অবশ্যই আপনাকে জানাবো। জনাব হারুনুর রশিদের সাথে কুশলাদি বিনিময় শেষ করে মনসুর সাহেব ফিরতে পথ ধরলেন। অন্যদিকে আজ একটু বেলা গড়ালেই আজ ঘুম ভাঙল রুদ্রর।
চোখ মেলেই একবার পুরো ঘর জুড়ে দৃষ্টি ফেলল ও। কোথাও রিধিকে খুঁজে না পেয়ে আনমনে ঘড়ির দিকে তাকালো রুদ্র। ঘড়ির কাঁটা 10-এর ঘর পেরিয়েছে। সময় দেখে চোখ কপালে উঠে গেল রুদ্রর। আজ 11টায় রুদ্রর ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আছে। দ্রুত ফ্রেশ হয়ে একতলায় নেমে মাকে বলে বাড়ি থেকে বেরোলে রুদ্রের হাতে থাকা ফোনটা বেজে উঠল। রুদ্র ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হেসে কলটা রিসিভ করে বলল, সরি আমার নীলাঞ্জনা, 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। কলেজ মাঠ পেরিয়ে লম্বা করিডোরের শেষ প্রান্তে হাতের বামে পড়ে রিধিদের ক্লাসরুম। জেঠুকে বিদায় জানিয়ে লম্বা করিডোর পেরোতেই একটা বিষয় নজর এলো রিধির। আজ সবাই কেমন যেন ওর দিকে তাকিয়ে একে অপরকে ফিসফিসিয়ে কিছু বলছে। এতক্ষণ ব্যাপারটা হালকাভাবে নিল, এখন আর হালকাভাবে নিতে পারছে না ও। সাধারণত ক্লাস শুরুর আগে কলেজের সবাই জোট পাকিয়ে এখানে সেখানে দাঁড়িয়ে গল্পগুজবে মেতে থাকে। আজও তেমন সবাই গল্পে মেতেছিল, কিন্তু রিধি যেতেই সবাই ওর দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে বিদ্রূপ হাসি দিয়ে নিজেদের মধ্যে কী যেন বলাবলি করতে শুরু করে দিল। রিধি সেসব তোয়াক্কা না করে যখন ক্লাসরুমে পৌঁছালো তখন ঘটল আরেক ঘটনা। ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী বাহিরে থাকায় ক্লাসরুম অনেকটা ফাঁকা ছিল বিধায় রিধি সামনের বেঞ্চে বসছিল। রিধির পাশে বসেছিল মিহি। দুই বান্ধবীতে সবে নিজেদের কথা শুরু করবে তখনই ওর পেছন থেকে শুনতে পাই, দেখ দেখ কেমন বেহায়া মেয়ে, দেখ গতকাল এত বড় কাণ্ড ঘটিয়ে কেমন বেহায়ার মতো আজ কলেজে এসেছে দেখ। আরে ওরা হলো বড় লোকের মেয়ে, ওদের আবার লাজ লজ্জা আছে নাকি? আজ এই ছেলে তো আবার কাল অন্য ছেলে, এদের কাছে এইসব বাম হাতের কাজ। আরে আমার কি মনে হয় জানিস তো, নিশানের সাথে হয়তো ওর কোনো সম্পর্ক ছিল, তা না হলে ভরা মাটি নিশান ওর হাত ধরবে কেন? তুই বল। আমরাও তো কলেজে আসি, কেউ কখনো বলতে পারবে যে কোনো ছেলে আমাদের হাত ধরে টানাটানি করেছে, বা আমাদের জন্য বাহিরের কোনো ছেলে এসে মারামারি করেছে? আমরাও তো কম সুন্দরী নই। শুনেছি বাহিরের ওই ছেলেটা নাকি সম্পর্কে ওর চাচাতো ভাই হয়। আরে যা যা, এমন কত চাচাতো ভাইকে দেখলাম, আমার তো মনে হয় এটা ওর আরেকটা বান্দা। না হলে ওমন মারামারি করে বল? বেচারা নিশানের অবস্থা তো একেবারে শেষ করে দিয়েছে ছেলেটা। এই নিয়ে তো অনেক থানা পুলিশ হয়েছে শুনলাম। হবারই কথা, এমন একজন বাজে মেয়ের জন্য বেচারা নির্দোষ ছেলে দুটো কষ্ট পাচ্ছে। সামনে বসে পুরো কথোপকথনই শুনতে পেরেছে রিধি। ওদের কথা শুনে রিধির দু চোখ নোনা পানিতে ভরে গেল। এতক্ষণে বাহিরের সবার অমন আচরণ বোধগম্য হলো রিধির কাছে। ওদের কটূক্তি আর সহ্য করতে পারছিল না রিধি, তাই ব্যাগ নিয়ে উঠেই যাচ্ছিল। ঠিক তখনই মিহি দাঁড়িয়ে পেছন ফিরে ওই মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলে, এই, তোমাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই যে সময় অন্যের ব্যাপারে কুটনামি করে বেড়াও? যা জানো না তা নিয়ে কথা বলতে আসো কেন তোমরা? আগে থেকে সম্পূর্ণ ঘটনা না জেনে উল্টাপাল্টা বলতে চলে আসে এরা। আর একবার তোমরা যদি এমন অকথ্য ভাষায় কথা শোনাও রিদিকে, তবে আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ দিব তোমাদের কাছে। মিহি ছাড় না, চল বাইরে যাই। স্যার আসতে এখনো ঢের সময় বাকি। এদের সাথে মুখ বাড়িয়ে লাভ নেই। এরা যদি নিজেদেরকে একটা বার আমার জায়গায় ভেবে দেখতো তবে এমন কথা কখনো বলতে পারতো না। তবুও এদের কাছে নিশান ধোয়া তুলসী পাতা, তাই তো ওরা নিশানের কোনো দোষই খুঁজে পায় না, আমার দিকেই আঙুল তুলছে। বাদ দে ওদের কথা। রিধির বারণ করা সত্ত্বেও যখন মিহি কোনো কথা শুনছিল না তখন রিধি বাধ্য হয়ে মিহিকে এক প্রকার জোর করে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে চলে যায়। রুমে ততক্ষণে মিহির চিৎকার চেঁচামেচিতে অল্প বিস্তর ভিড় জমে গেছে। রিধিরা বেরিয়ে যেতেই সমবেত সকল শিক্ষার্থী একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো। অন্যদিকে লেকের পাড়ের ফাঁকা বেঞ্চে বসে থাকা এক নীল শাড়ি পরা রমণীকে দেখে চোখ খেয়ে খুশির ঝলক খেলে গেল রুদ্রর দু চোখ জুড়ে। এমন খুশির ঝিলিক শুধু প্রিয়জনের সাক্ষাতেই দেখা মেলে।
লেক জুড়ে সর্বত্র কেবল যুগলবন্দীদের আনাগোনা। রুদ্র হাতে রাখা ঘড়ির সময় দেখল ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই করছে। সকালের সূর্যে মামার নরম রোদ ইতিমধ্যে তাপ ছোটাতে শুরু করেছে। সূর্যের সে তাপে রুদ্রর পুরো শরীর ঘেমে একাকার। কোনো মতে শরীরটাকে টেনে রমণীর পাশের ফাঁকা জায়গাটায় এসে বসল রুদ্র। রমণীর দৃষ্টি তখনও লেকের পানিতে, আর রুদ্রের দৃষ্টি নীল রঙা শাড়ির হলদেটে মুখটাতে। কিন্তু ক্ষণকাল যেতেই কাঠফাটা গরমের তাপে সব কিছু অসহ্য লাগতে শুরু করলো রুদ্রর। হাঁসফাঁস করতে করতে আশেপাশে তাকালো, কিন্তু পানি বা আইসক্রিম কোনো কিছুরই দোকান চোখে পড়ল না রুদ্রর। ঠিক তখনই তরুণীটি লেকের স্বচ্ছ পানি থেকে দৃষ্টি সরিয়ে কাছে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে এগিয়ে দিল রুদ্রের পানে। তরুণীর দেওয়া পানির বোতলটা নিঃসংকোচে নিয়ে বোতলের ছিপি খুলে অর্ধেক পানি গলায় ঢেলে দিল রুদ্র। এক নিমিষে সমস্ত তৃষ্ণা মিটে গেল রুদ্রর। মাথা, মন, গলা সবটা যেন বরফ শীতল ছেয়ে গেল। রুদ্র হেসে বোতলটা ফেরত দিতেই তরুণীটি বলে উঠল, আমি জানতাম এতটুকু পথ দৌড়া দৌড়ে আসতে গিয়ে তোমার তৃষ্ণা পাবে, তাই আগেই পানির বোতল কিনে রেখেছিলাম। বাহ, আমার সাথে থেকে থেকে দেখি তোমার দিনকে দিন উন্নতি হচ্ছে নীলাঞ্জনা। এই রুদ্র, তোমাকে না কতবার বলেছি আমাকে এই নামে না ডেকে রুদ্রাণী বলে ডাকতে। রুদ্র হেসে বলল, তোমায় যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনকেই তোমার নাম আমি নীলাঞ্জনা রেখেছিলাম, তাই আর তোমাকে রুদ্রাণী নামে ডাকতে পারবো না আমি, বুঝেছো? নীলাঞ্জনা নামের মধ্যে এমন কি আছে বলো তো, যে তার জন্য তুমি আমাকে অন্য কোনো নামে ডাকতে পারবে না? নীলাঞ্জনা অর্থ বিদ্যুৎ। তোমার আর আমার যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। শ্রাবণ মাস শুরু হতেই সেবার বৃষ্টির ঘনঘটা শুরু হয়ে গিয়েছিল। আমি সেদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। পথের মাঝে হঠাৎ ঝলমলিয়ে বৃষ্টির আগমন ঘটল। বৃষ্টির ঘন ফোঁটাগুলো একের পর এক ঝাঁপিয়ে পড়ে পুরো কাক ভেজা ভিজিয়ে দিল। আমি বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে আশ্রয় নিলাম এক ভাঙা ছাউনির তলায়। মিনিট পাঁচেক পর মেঘের কর্কশ কান ফাটানো শব্দে আমার অন্তরাত্মা কেঁপে উঠতেই শরীর জুড়ে এক উষ্ণ স্পর্শ পেলাম। চোখ খুলে সামনে তাকিয়ে দেখলাম এক নীল রঙের শাড়ি পরা লাল টুকটুকে মেয়ে আমাকে দু হাতে জড়িয়ে ধরে চোখ কুচকে কিছু একটা বিড়বিড়িয়ে চলছে। মেয়েটির উষ্ণ স্পর্শে আমার শরীর জুড়ে তখন বিদ্যুৎ খেলে যাচ্ছে। আমি নিজেও চোখ বন্ধ করে সেই অনুভূতি অনুভব করে চলছি। সেদিন যেই লাল টুকটুকে মেয়েটাকে অজান্তেই আমার মনে ঠাঁই দিয়ে ফেলি, আর আমার সেই লাল টুকটুকে বউটির নাম দিই নীলাঞ্জনা। অবশ্য সেদিন তাকে হারিয়ে ফেললেও পরবর্তীতে আমি আমার নীলাঞ্জনাকে ঠিকই খুঁজে পেয়েছিলাম। তারপর আর দেরি করিনি। রূপকথার রাজকুমারের মতো করে আমার রাজকুমারীকে আমার এলোমেলো ছন্দ ছাড়া জীবনের সাথে এক সুতোয় গেঁথে ফেলি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল রুদ্র। রুদ্রর চোখে মুখে তখনও উত্তেজনার রেশ স্পষ্ট। রুদ্রের দু চোখে গভীর ভালোবাসা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে রুদ্রাণীর চোখে। রুদ্রাণী রুদ্রর হাতে হাত রেখে বলল, থাক, হয়েছে, তোমাকে আর ভালোবাসার কথন শোনাতে হবে না। চলো, দুপুর যে গড়াতে চললো সেদিকে খেয়াল আছে তোমার? সকালে তো মনে হয় কিছু খেয়ে বেরোয়নি, তাই না? সকালে তো মনে হয় কিছু খেয়ে বেরোয়নি বাড়ি থেকে, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখেছো? চলো তো, খেতে যাবে, চলো। হ্যাঁ চল, খেয়ে দে। আমাকে আজ একবার হৃদির কলেজে যেতে হবে আবার। কেন? গতকাল এত কাণ্ড হবার পর আজ কেন আবার ওই কলেজে যেতে হবে তোমার? আর বলো না, হৃদিটা আজকে পাকনামি করে আমাকে না জানিয়েই কলেজে চলে গেছে। ওকে আনতেই যেতে হবে কলেজে। দাঁড়াও, ওকে কথাটা জানিয়ে দিই, না হলে দেখা যাবে গতকালের মতো ঠ্যাং ঠ্যাং করে নাচতে নাচতে একা একা বাড়ি চলে যাবে। গেলে যাবে, হৃদি তো আর ছোট মেয়ে নয় যে একা একা কোথাও যেতে পারবে না। এবং হৃদির এখন যথেষ্ট ম্যাচুরিটি এসে গেছে, শুধু শুধু তোমাকে এখন এত কষ্ট করে হয়তো দূরে যেতে হবে না। তার চেয়ে চলো আজ কোথাও থেকে আমরা ঘুরে আসি। এমনিতেই তোমার আমার পড়াশুনোর চাপে অনেক দিন আমরা কোথাও বেরোইনি দুজন মিলে। রুদ্রাণীর কথায় রুদ্র গম্ভীর গলায় বলল, তোমার চোখে হৃদি ম্যাচিওর মেয়ে বলে মনে হলেও
আমি জানি দিদি কতটা বোকা আর ছোট মেয়ে। ওর মাঝে এখনো বাচ্চামো ভাব স্পষ্ট। তাছাড়া বাবা ওকে আনার দায়িত্ব দিয়েছে আমায়। সেই দায়িত্ব তো আর অবহেলা করতে পারি না আমি, তাই না? তোমার কাছে তো তোমার দায়িত্বই আগে, আমার তো মূল্যই নেই তোমার কাছে। যখনই তোমার সাথে একটু নিরালায় একাকী সময় কাটাতে চাই, তখনই তোমার কেবল হৃদির কথা মনে পড়ে। হৃদির এই হলো, হৃদির গতকাল ওইটা করেছে, এসব শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি রুদ্র। মানছি হৃদি তোমার চাচাতো বোন, আর হৃদির জন্য তোমার যে একটা সফট কর্নার তৈরি হয়েছে এটাও জানি আমি। তাই বলে ওকে যে আমি সবসময় সহ্য করব এমনটা তো নাও হতে পারে, তাই না? কেউ তার প্রিয়জনের মুখে অন্য কারো নাম শুনতে পারে না, আমিও এর ব্যতিক্রম নই। আরে আমিও তো একজন রক্তে মাংসে করা মানুষ, তাই না? কথাগুলো বলেই রুদ্রাণী নামের মেয়েটা উঠে তড়িৎ গতিতে সামনের দিকে এগোতে লাগলো। রুদ্র ততক্ষণে রুদ্রাণীর কথাগুলো শুনছিল আর অবাক হচ্ছিল। রুদ্রাণীকে কখনো এতটা অ্যাগ্রেসিভ হতে দেখেনি রুদ্র। রুদ্র চমক ভাঙতেই দেখলো রুদ্রাণী বেশ কিছুটা সামনে এগিয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে রুদ্র নিজেও মেয়েটিকে ধরার জন্য দৌড়াতে লাগলো।